আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসিনা পরবর্তী বাংলাদেশ কি পেয়েছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়াতে নানা জায়গাতে অনেক কিছু দেখি যে হাসিনা সরকারের সময় এটা হয়েছে, ওটা হয়েছে, অনেক কিছু হয়েছে। সব কিছুর ভিতরে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার তার একটা বাণী সোশ্যাল মিডিয়াতে নানা জায়গাতে ঘুরে, যেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশ উঠে যাচ্ছিল, কিন্তু সেই ধারা থামিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সেটা আমি জানি না। তবে যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছিল। পৃথিবীর নানা দেশ বাংলাদেশকে ঋণ দিচ্ছিল। বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, মাতার বাড়ি হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়েছে, বাংলাদেশের যেই মেট্রো রেল সেটা হয়েছে, পাতাল রেল হয়েছে, নানা রকমের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে পরিচালিত হচ্ছিল। 17 বছরের স্থিতিশীলতা সেখানে একটা বড় ব্যাপার ছিল। বাংলাদেশের কোটি কোটি যেই বিদেশি কর্মী ভাইরা আছে, তারা বাংলাদেশের উন্নয়নে বড় একটা ভূমিকা রেখেছে এবং তারা এখনও বিদেশে আছে। এবং সেজন্যই আমরা দেখতে পাই বাংলাদেশের এখনও বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা 37 বিলিয়ন ডলারে আছে। প্রতি মাসে মাসে সেটা বাড়তেছে এবং পত্রিকার মধ্য দিয়ে আমরা সেই খবরটাই দেখতে পাই যে বাংলাদেশে রিজার্ভ দিন দিন বাড়তেছে। এখন বাংলাদেশ ভালো একটা পজিশনে ছিল। বাংলাদেশের একটাই সমস্যা ছিল, নির্বাচন ছিল না, গণতন্ত্র ছিল না, আর নানা রকমের গুজব ছিল যে হাসিনা সরকার লুটপাট করছে, এটা করছে, ওটা করছে, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, নানা রকমের গল্প কাহিনী কিন্তু আমরা দেখেছি। কিন্তু আমরা দেখতে পাইনি যে কারো বিরুদ্ধে মামলা হয়েছে, সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে, তাদের জেল জুলুম হয়েছে, যে যারা পলিসিগুলো অ্যাপ্রুভ করেছে তাদের কোনো সাজা হয়েছে। সুতরাং আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে অনেক বড় একটা অংশ হাসিনা সরকার সম্পর্কে যা বলা হচ্ছে তার বড় একটা অংশ হচ্ছে প্রোপাগান্ডা। আমরা দেখতে পাচ্ছি হাসিনা সরকারের যারা মন্ত্রী এমপি ছিল তাদের বড় একটা অংশ দেশের বাইরে আছে, কারাগারে আছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী কাউকে সাজা দিয়েছে সেটা আমরা দেখতে পাই না। বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি, ইউনূস সরকার 1.5 বছর সরকার চালিয়েছে, ভালোই চালিয়েছে, খারাপের ভালো। কিন্তু তারেক রহমান সরকার এসে গতকালকে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছিলেন 18 মাস ধরে তারা ইউনূস সরকার যেভাবে দেশ চালিয়েছে সেটাকে তারা দায় দিচ্ছে, যে 18 মাস ধরে দেশকে ইউনূস সরকার খাদের কিনারায় নিয়ে গিয়েছে। হাসিনা তো নিয়ে গিয়েছেই, এখন তারেক রহমান সরকার ইউনূস সরকারের 18 মাসের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে তারা সামাল দিতে পারছে না। সেজন্যই বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, কর্মসংস্থানের সংকট, নানা রকমের সংকট বাংলাদেশে দেখা দিচ্ছে। আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, খালেদা জিয়া একটা কথা বলেছিল, বস্তির পোলাপান টোকাইদেরকে দিয়ে দল তৈরি করছে, পড়াশোনা করার কথা তিনি বলেছিলেন। আমরা সেটাই দেখতে পাই, বিএনপির মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ যারা যারা আছে, আমরা দেখতে পাই যে বড় একটা অংশ হচ্ছে অশিক্ষিত, কুশিক্ষিত, আমার ভাই তোমার ভাই, চান্দা ভাই চান্দা ভাই, গাড়ির সামনে পেছনে দৌড় দেওয়া লোকজন, যারা নজরে আসার জন্য হাজার রকমের চেষ্টা করছে। এখন চাকর বাকর, টোকাই, এদেরকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে। আপনারা কি এটাতে অ্যাগ্রি করেন নাকি অ্যাগ্রি করেন না? তাহলে তাদের যারা ভালো একটা কাজ করতে পারেনি, পড়াশোনা ভালো করতে পারেনি, কোনো একটা ভালো ব্যবসা করেছে সেটা বলা যায় না, সারা জীবন চান্দাবাজি, গুন্ডামাই, আমার ভাই তোমার ভাই, সিন্ডিকেট বাণিজ্য, মাদক পাচারি, খুন, এগুলো করে বেরিয়েছে, তারা এখন বাংলাদেশ রাষ্ট্রের পরিচালক, নেতৃস্থানীয় লোকজন, মন্ত্রী, এমপি। 2001 থেকে 2006 বিএনপি যেভাবে বাংলাদেশে বিদ্যুতের সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, কর্মসংস্থান, শিল্পায়ন সব কিছুতে যেভাবে বাধা দিয়েছিল, আমরা জানি যে তখন বাংলাদেশে বিদ্যুৎ বলে কিছু ছিল না, লোডশেডিং হতো, খাম্বা, হাওয়া ভবন, নানা কিছু নিয়ে সমাজে নানা রকমের নেগেটিভ প্রচারণা ছিল এবং তার অনেক অংশই সত্য ছিল, এবং সেই জন্যই বিএনপি সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। পরবর্তীতে হাসিনা সরকার ক্ষমতা নিয়েছিল, বিদ্যুৎ গ্যাস নিয়ে বাংলাদেশের সমস্যা বাংলাদেশিদের ফেস করতে হয়নি।
এখন আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন যে সরকার, যে হাওয়া কেন্দ্রিক যে সরকার ছিল, তারা এখন নতুন করে দোষগুলা অন্যদের উপর চাপানো নানা রকমের চেষ্টা করছে। কখনো ইউনূসকে দিচ্ছে, কখনো হাসিনাকে দিচ্ছে। কিন্তু হাসিনার 17 বছরে বাংলাদেশ স্থিতিশীল ছিল, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছিল, বাংলাদেশের লোকজন খেয়ে পড়ে বেঁচে ছিল। এখন বাংলাদেশের খাদ্যের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, কর্মসংস্থান নয়, মিল কারখানা বন্ধ হয়ে গেছে। 29 সাল পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের সংকট তারা সমাধান করতে পারবে না, সেটা বলেছে। 29 সালে তারা করতে পারবে কিনা সেটা কেউ জানে না। যেখানে অর্থনীতিতে আশাজনক কোনো কিছু তারা দেখাতে পারছে না, তারা বরং চাচ্ছে অর্থনীতি আরও বিপর্যস্ত হোক, পড়তে পড়তে বাংলাদেশ দুর্ভিক্ষ পীড়িত হয়ে যাক, সেটা তারা মোটামুটি চাচ্ছে। ব্যর্থতার চূড়ান্ত নমুনা তারা জাতির সামনে উপস্থাপন করছে। হাসিনা তাদের ব্যর্থতা সামাল দিয়েছিল এবং 17 বছরের ফ্যাসিজম, 17 বছরের স্থিতিশীলতা, 17 বছরের উন্নয়ন কার্যক্রম, নানা কিছু দিয়ে দেশে একটা স্থিতিশীলতা ছিল। শুধু গণতন্ত্র ছিল না, শুধু ভোটের অধিকারটা অনেকটাই ছিল না, এবং সেটা নিয়েই বিএনপি রাজনীতি করেছে, গুম খুন নিয়ে রাজনীতি করেছে, লোডশেডিং নিয়ে রাজনীতি করেছে, আমরা দেখেছি সেগুলো। কিন্তু এখন বিএনপি আবার ইউনূস সরকারের সময় 18 মাস ধরে যেই গণভোট, সংস্কার, সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে যে পার্থক্য, সেগুলো নিয়ে তারা দিনে দুপুরে প্রকাশ্যে প্রতারণা দিচ্ছে। তারা যদি নির্বাচন না দেয়, সেই জন্যই আমরা আলোচনা হ্যাঁ বলেছি, আলোচনা আমাদের মতামত দিয়েছি। কিন্তু আমরা সরকারে যাওয়ার সাথে সাথে তারা দেখতে পাই যে তারা আলোচনা থেকে বেরিয়ে গেছে, সংস্কার থেকে বেরিয়ে গিয়েছে। তারা সরকার এবং জনগণের মধ্যে যে বিভাজনটা থাকার কথা রাজনৈতিক দলের, সেই জিনিসটা আমরা দেখতে পাই না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকার, রাজনৈতিক দল ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশে সংকট শুরু হয়ে গেছে। চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, সিন্ডিকেট বাণিজ্য, এগুলো দিয়েই বাংলাদেশ চলছে। বাংলাদেশ তেল, গ্যাস এগুলো বিদেশ থেকে কিনে। এখানে ব্যাপার হচ্ছে কি, ফেলো করি মাখো তেল। এখন ইউনূস সরকার চালাতে পেরেছে, হাসিনা সরকার চালাতে পেরেছে, এরা চালাতে পারছে না কেন? কারণ এদের এখন কে কার আগে প্রাধান্য বিস্তার করবে, কমিশন বাণিজ্যটা কারা আগে পাবে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেটাই যুগান্তরের মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি। তারা এখন রূপপুর নিউক্লিয়ার প্রজেক্টে বালিশকাণ্ডের মতো তারা এখন রাস্তা বানাচ্ছে কম্পিউটার দিয়ে, এবং সেটা তারা একনিকেও পাশ করে নিয়েছে। তাহলে বাংলাদেশ 24-এর পরবর্তীতে 26-এ যে নির্বাচনটা হয়েছে, সেটা কি গণতান্ত্রিক নির্বাচন ছিল? সেখানে সব দল পার্টিসিপেট করেনি, যোগ্য প্রতিনিধিকে আমরা পাইনি, আমরা স্বশিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত লোকজনদেরকে পেয়েছি। তালগাছ, বটগাছ, গাবগাছ যাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে তারাই নির্বাচিত হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি হাসিনা পরবর্তী বাংলাদেশ কি পেয়েছে? গণতন্ত্র পায়নি, সুশাসন পায়নি, সাম্যতা, ন্যায় বিচার পায়নি, অর্থনৈতিক উন্নয়ন পাচ্ছে না, কর্মসংস্থান পাচ্ছে না, ভোটের অধিকার, ভাতের অধিকার পাচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সমাজের নানা অঙ্গনে আমরা অসন্তোষ দেখতে পাচ্ছি। এখন সরকারি এবং বিরোধী দল, দুই দল কি আমরা ব্যর্থ বলতে পারি না? কেন সরকারের ব্যর্থতাকে বিরোধী দল সরকারকে বলবে যে কীভাবে তারা সফল হতে পারবে। এখন সরকার এবং বিরোধী দল 6 মাস ধরে বাংলাদেশে কি করছে? জনগণকে বঞ্চিত করছে। সুতরাং বাংলাদেশের জনগণের জন্যই, বাংলাদেশে গঠনমূলক রাজনীতির জন্যই বিরোধী দল দরকার, প্রকৃত বিরোধী দল দরকার। বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি 24-এর আগে বাংলাদেশ আর 24-এর পরে বাংলাদেশ, আমরা দেখতে পাই যে বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি। সেটা এনসিপির নেতৃবৃন্দ, সেটা জামাতের নেতৃবৃন্দ, সবাই বলছে, শুধু বিএনপি ছাড়া, শুধু বিএনপি ছাড়া। বাংলাদেশের 20 কোটি জনগণ বলছে শুধু বিএনপি ছাড়া। বাংলাদেশ এখন তাদের কাছে সর্বোত্তম জাহান্নাম না, জান্নাতুল ফেরদাউসের মতো তাদের কাছে মনে হবে। কেন? তাদের সরকার ক্ষমতায় আছে, চাঁদাবাজি, লুটপাট তারা করতে পারছে, সিন্ডিকেট বাণিজ্য করতে পারছে। বাংলাদেশের 20 কোটি মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের জনগণের কাছে আমাদের প্রশ্ন,
আপনারা 24 পরবর্তী বাংলাদেশে কি অর্জন করেছেন, আমরা কি অর্জন করেছি, ছাত্র জনতা কি অর্জন করেছে? আমরা শুধু লড়াই করে যাব, রক্তই দিয়ে যাব, দিন শেষে লুটেরা, পলাতক, সিন্ডিকেট বাণিজ্য, ব্যাংক ডাকাত, তারা বাংলাদেশকে, আমাকে, আপনাকে, আমাদেরকে লুটে পুটে খাবে। সেই সংস্কৃতি কি চালু থাকবে? হাসিনা পরবর্তী বাংলাদেশ কি পেয়েছে? আমরা কি পাওয়ার আশা করতে পারি, যেখানে আমাদের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পায়ন বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ নাই, অর্থনৈতিক অগ্রগতির জন্য যে কার্যক্রমগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে যে ভালো ভালো কাজগুলো হয়েছে সেগুলা গত 17 বছরই হয়েছে, গত 2 বছরে কোনো কিচ্ছু হয়নি। এবং সরকার, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, প্রধানমন্ত্রী যেভাবে কথাবার্তা বলছে তাতে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সামনে আর কিছুই বাংলাদেশে হবে না। অনেক বছর ধরে আমরা না হওয়ার একটা ধারার মধ্যে চলে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ একটাই আমরা দেখি, সেটা হচ্ছে দরিদ্র পীড়িত জনগোষ্ঠী যারা বিদেশে গিয়ে শ্রম বিক্রি করে, আর কৃষকেরা। বাকি যারা আছে সবাই হচ্ছে লুটপাটের অংশ, চাঁদাবাজের অংশ, সিন্ডিকেট বাণিজ্যের অংশ। আমাদের কোন কথার সাথে দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন জানাতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।